Hello students, welcome to online classes of MICS Education, সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আচ্ছা, আজকে তোমাদের ইভিএস বা পরিবেশ বিদ্যার প্রথম ক্লাস হচ্ছে। ওকে, দেখো আগে তোমরা অলরেডি সব সাবজেক্টের মোটামুটি একটা করে ক্লাস করেছো। এখনো তোমাদের ম্যাথ ক্লাসটা মনে হয় শুরু হয়নি, তাই তো? ম্যাথ ক্লাসটা এখনো শুরু হয়নি। বাকি মোটামুটি তোমরা চাইল্ড সাইকোলজি ক্লাস প্রথমে করেছো, বেঙ্গলি ক্লাস করেছো, ইংলিশ ক্লাস করেছো। ওকে, আজকে আমরা আমরা যে পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্লাস আমরা আজকে করব। তো ফার্স্ট আমি তোমাদের কিছু সিলেবাস সম্পর্কে কিছু কথা, টেট পরীক্ষা সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা টপিকের মধ্যে আজকে চলে যাব। ওকে, ওকে, দেখো। তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলো, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ইভিএস একটা এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু এখন প্রত্যেকটা সাবজেক্টে বলো, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়িয়েছে। আগে কিন্তু পরিবেশ থেকে খুব বেশি কোশ্চেন আসতো না, কিন্তু বর্তমানে রিসেন্ট 10 বছর পরীক্ষায় কিন্তু ইভিএস কিন্তু খুব বেশি ভাবে দিচ্ছে। তো এখানে যারা রয়েছো তারা বেসিক্যালি প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আবার অনেকে এরকম আছো যারা টেটের সাথে সাথে অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো সবাইকে একটা কথা বলবো, যারা এমনি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকেও ইভিএসটা কিন্তু সমান গুরুত্ব সহকারে পড়তে হবে। ওকে, কারণ কি, ইভিএস থেকে কিন্তু কোশ্চেন আমাদের খুব আসে এবং পরীক্ষায় কিন্তু থাকে এবং ম্যান্ডেটারি। আর যদি টেট হয় সেখানে তো আমাদের 30 মার্কসের যে কোশ্চেন রয়েছে সেখান থেকে আমাদের করতে হবে। কিন্তু আমাদের কাছে একটা সমস্যার ব্যাপার কি জানো, সব থেকে বড় ব্যাপার, যেহেতু টেট পরীক্ষাটা রেগুলার হয় না, তো এই জন্য আমরা কিন্তু টোটালি 100% অ্যাজাম্পশন করতে পারি না যে কতটা কোশ্চেন আসবে বা কোন সিলেবাসের উপর পার্টিকুলার কোশ্চেন আসবে। এতদিন পরীক্ষা হয়েছে, আমরা আগেও অনেক টেটের ব্যাচ পড়িয়েছি, বহু স্টুডেন্টকে পড়িয়েছি। আমরা যখন 2017 ফর্ম ফিল আপের পরে আমরা যখন ব্যাচ করি, তখন স্টুডেন্টদেরকে যখনই একটু কঠিন লেভেলের ম্যাথ করাতে যাচ্ছি, স্টুডেন্টরা বলছে না স্যার এগুলো তো টেট পরীক্ষায় আসে না, টেট পরীক্ষায় তো এত কঠিন কোশ্চেন আসে না। 2017 পরীক্ষা যারা যারা দিয়েছো তারা প্রত্যেকেই দেখতে পেয়েছো কোশ্চেন কি লেভেলের এসেছে। তো সেখান থেকে তোমাদের প্রত্যেকের ধারণা এসেছে যে এবারের টেট পরীক্ষা আর যাই হোক সহজ কিন্তু হবে না। তাই জন্য আমাদের যে প্র্যাকটিস লেভেলটাকে এমন পজিশনে নিয়ে যেতে হবে যাতে আমরা কিন্তু কোশ্চেন দেখার সাথে সাথে আমরা কিন্তু অ্যান্সার করতে পারি। এরকম নয় যে 150-90 পেয়ে যাব মানেই আমি পাস করে যাব, মানে আমি টেট পেয়ে যাব, মানে আমি চাকরি পেয়ে যাব, এটা কিন্তু কেউ ভাববে না। প্রত্যেকে চাইবে এমন একটা স্কোর করতে যেখান থেকে তোমাকে কাটতে না পারে। খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সবাই বোঝা গেছে আমি কি বলছি? স্যার অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্ট কোনো লেভেল ফলো করে না, ওই জন্য স্যার আগেও একবার কেস হয়েছিল, মানে 12 কোশ্চেনটাও দেখবেন খুব টাফ ছিল, 12 যে প্রাইমারিটা বেশি হয়েছিল। ছিল। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের থাকে। এবার দেখো আমরা কখনো তো সিস্টেমের সাথে গিয়ে লড়তে পারবো না। তো আমাদের কি করতে হবে, পড়াশোনাটাকে সেই স্ট্রং লেভেলে নিয়ে যেতে হবে। ওকে, তো আমি তোমাদের বলবো প্রত্যেকে রেগুলার বেসিসে ক্লাসগুলো অ্যাটেন্ড করো। রেকর্ডিং সবাই প্রত্যেকে পাবে, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে সাজেস্ট করব এটাই, তোমরা লাইভ ক্লাসগুলো জয়েন করো। কারণ লাইভ ক্লাসের বেনিফিট কি রয়েছে সেটা যারা রেগুলার লাইভ ক্লাস করে তারা কিন্তু বুঝতে পারে। যেন প্রত্যেককেই সাজেস্ট করব রেকর্ডিং দেখে পড়ার থেকে লাইভ ক্লাসগুলো জয়েন করো এবং প্রত্যেকটা অ্যাটেন্টিভ হিসেবে ক্লাস করার চেষ্টা করো।
ওকে? আমি প্রচুর এমসিকিউ, ওয়ান লাইনার, প্রচুর চ্যাপ্টার সমস্ত কিছু হিউজ ভাবে প্র্যাকটিস করাবো। ওকে? কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে সেগুলোকে নিয়ে ভালো করে কালচার করে আমাদের সাথে প্রত্যেকটা ক্লাসের আগে এমসিকিউ এর মাধ্যমে ডিসকাস করা। এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, আমাদের কিন্তু প্র্যাকটিস লেভেলে কিন্তু খুব ভালোভাবে থাকতে হবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ৫০ থেকে ১০০ টা এমসিকিউ করাবো। প্রচুর প্র্যাকটিস করাবো, মক টেস্ট করবো, প্রচুর জিনিস আমরা করবো। আমাদের প্র্যাকটিসের মধ্যে সবাইকে থাকতে হবে। ওকে? তো যা বললাম, এবার আমরা ডাইরেক্ট টপিকের মধ্যে চলে যাচ্ছি। দেখো, টপিকের মধ্যে যাওয়ার আগে আমরা বলি যে এখানে আমাদের পড়ার বলতে সিলেবাস যদি আমরা বলি, যে এখানের সিলেবাসের মধ্যে খুব বেশি কিছু আমাদের জানতে হবে না, কিন্তু কিছু জিনিস আমাদের জানতে হবে। প্রথমেই খুব ফার্স্ট আমাদের যেটা জানতে হবে, পরিবেশ সম্পর্কে জানতে হবে। পরিবেশ মানে আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে, এবং তার সাথে, সাথে যে পরিবেশের সাথে, সাথে যে ইকোলজি পার্টটা রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের যে গাছপালা থেকে শুরু করে যে কিংডম একটা ব্যাপার রয়েছে, সেই কিংডম সম্পর্কে জানতে হবে। প্রাণী কিংডম, অ্যানিমাল কিংডম সম্পর্কে জানতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে জনসংখ্যা বা পপুলেশন সম্পর্কে আমাদের জানতে হবে। যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আসবে। সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়বো ইকোসিস্টেম সম্পর্কে। ইকোসিস্টেম মানে আমরা বলি বাস্তুতন্ত্র বলে থাকি। বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বো। থার্ড চ্যাপ্টারে আমরা বিভিন্ন রকমের জীববৈচিত্র্য পড়বো, এবং তার সংরক্ষণ কেন প্রয়োজন, কিভাবে ভারত সরকার সংরক্ষণ করছে, সেই সম্পর্কে আমরা পড়বো। অর্থাৎ সেখানে আমরা পড়বো বায়োডাইভার্সিটি এবং সেগুলোর কনজারভেশন। কনজারভেশনের মধ্যে আমরা ন্যাশনাল পার্ক, কিছু অভয়ারণ্য, কেন সেগুলোকে অভয়ারণ্য বলা হয়েছে, সেখানে কি কি প্রাণী বা কোন কোন উদ্ভিদকে সংরক্ষণ করতে হয়, সেই সম্পর্কে আমরা ওই ক্লাসে পড়ব। এবং তারপরে একটা চ্যাপ্টার পড়বো যেটা টেটের ক্ষেত্রে একটা হিউজ ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের দূষণ। অর্থাৎ মানে আমাদের বায়ু দূষণ, সব জল দূষণ, মৃত্তিকা দূষণ, প্রত্যেকটা দূষণ কোন কোন ধাতুর কারণে হয়ে থাকে, এবং তার সাথে সাথে কিছু যে রিভল্ট এসেছে, যে বিভিন্ন ধরনের এই যে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, বিভিন্ন ধরনের যে পরিবেশ সংক্রান্ত আন্দোলনগুলো হয়েছে, সেগুলো সম্পর্কে জানবো। আরো কিছু আমরা অ্যাব্রিভিয়েশন সম্পর্কে জানবো, কিছু ফুল ফর্ম সম্পর্কে জানবো। প্রায় 200 অ্যাব্রিভিয়েশন আমরা ক্লাসের মধ্যে করব, যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর এছাড়া আমরা মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 50, ম্যাক্সিমাম 100 এমসিকিউ আমরা করব। মানে আমাদের হিউজ লেভেলের একটা প্র্যাকটিস থাকা প্রয়োজন। এবার তার সাথে, সাথে যদি প্রয়োজন হয়, আমরা কিছু অভিব্যক্তি হয়তো করতে পারি, কিছু নিউট্রিশন বা কিছু ভিটামিন সংক্রান্ত ক্লাস, যেগুলো আমাদের যদি প্রয়োজন মনে করি, বা এক্সাম যদি একটু পরে থাকে, বা যদি আমরা টাইম পাই, সেগুলো আমরা আলোচনা করব। কারণ এখন দেখবে এক্সামের মধ্যে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল যে জিনিসপত্র বা যেসব চ্যাপ্টার, সেগুলোকে কিন্তু ইনক্লুড করছে। তো সেগুলো যদি কারো সায়েন্স পড়া থাকে, তাহলে বেটার হয়। না হলে আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করতে। ওকে? সবার টপিক ক্লিয়ার? আমরা কি পড়বো? আমাদের টার্গেটটা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হয়েছে? স্যার বলছি সিলেবাসটা একটু বলে দেবেন? সিলেবাসটা, সিলেবাস বলতে প্রথমে দেখো, প্রথমে লিখে নাও যে আ এনভায়রনমেন্ট, প্রথমে হচ্ছে ইকোলজি লিখে নাও। এই যে লেখা আছে দেখো, প্রথমে যেটা ইকোলজি লিখে নাও। প্রথমে ইকোলজি পড়বো। নেক্সট পড়বো আমরা ইকোসিস্টেম পড়বো। মানে যেটাকে আমরা বললাম বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম পড়বো। নেক্সট পড়বো বায়োডাইভার্সিটি। পড়বো বায়োডাইভার্সিটি মানে যে এক্ষুনি বললাম দেখো, জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। এবং লাস্ট পড়বো বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ইস্যু। তার মধ্যে বিভিন্ন ধরনের যে পলিউশন রয়েছে, বিভিন্ন ধরনের যে পলিউশন রয়েছে, পলিউশন গুলো সম্পর্কে জানবো। এবার যদি মনে হয়, আমরা তার সাথে সাথে কিছু অভিব্যক্তি সম্পর্কে পড়বো। আর যদি আমাদের প্রয়োজন হয়, তখন আমরা কিছু নিউট্রিশন সম্পর্কে পড়বো। ওকে? মানে অভিব্যক্তি বলতে যেগুলো আমরা এভলিউশন বলে থাকি, কিছু এভলিউশন সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে? এবং তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের জলবায়ু, অ্যাটমসফিয়ার থেকে শুরু করে বলো, সেগুলো এর মধ্যে আমরা আস্তে, আস্তে ইকোসিস্টেমের মধ্যে আমরা যে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, তার মধ্যে কোন, কোন গ্যাস রয়েছে, আমাদের যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো।
তো মোটামুটি আমাদের এটা সিলেবাস থাকলো। এবার তারপরে আমরা পড়তে, পড়তে আমরা দেখে নেবো যে আমাদের কি, কি পড়তে হবে। ঠিক আছে? আমি মোটামুটি টার্গেট একটা দিলাম যে আমরা এগুলো পড়বো। তারপর আমরা আস্তে, আস্তে পড়তে, পড়তে জিনিসগুলো আমরা ডিসকাস করে নেব। দেখো, তো ফার্স্ট আমরা শুরু করছি। ফার্স্ট চ্যাপ্টার আজকের ইকোলজি, পরিবেশ এবং জনসংখ্যা। সবাই খাতায় হেডিং করবে যে ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য পপুলেশন। ফার্স্ট চ্যাপ্টার সবাই হেডিং করবে ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। প্রত্যেকে খাতায় লিখবে পিডিএফ কিন্তু আমি এত তাড়াতাড়ি দেব না, পিডিএফ কিন্তু আমি পরে দেব। তো এখন যদি মনে করো পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ কিন্তু আমি এখন একদমই দেব না। তোমাদের প্রত্যেককে এই জন্য বলছি খাতায় নোট ডাউন করো, না হলে তোমাদেরকে আবার কষ্ট করে ভিডিও দেখে সেখান থেকে ক্লাস নোট করতে হবে। পিডিএফ আমি তোমাদের চ্যাপ্টার শেষ হওয়ার পরে দেব। আমি আগে থেকেই প্রত্যেককে বলে দিলাম। তা কেউ যদি শুয়ে বসে ভাবো শুধু শুনে নেব, পড়া হয়ে যাবে, নিজেরাই কিছুদিন পরে সমস্যাটা বুঝতে পারবে। ওকে, প্রত্যেকে ক্লাস নোট করবে, ক্লাসে লিখবে। দেখো, ফার্স্ট যেটা আমাদের চ্যাপ্টার শুরু করছি, যে পরিবেশের মধ্যে যে বাস্তববিদ্যা বা ইকোলজি টার্মটা প্রথমবার বলেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকাল। খুব ইম্পর্টেন্ট লিখবে, আর্নেস্ট হেকাল প্রথম। সাল আমাদের সেভাবে পরীক্ষায় আসে না, লিখতে পারো, যদি মনে রাখতে পারো খুবই ভালো। 1869-এ প্রথম ইকোলজি শব্দটা ব্যবহার করেন। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইকোলজি শব্দটা প্রথম কে ব্যবহার করেন? লিখে রাখো, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকাল। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকাল। ওকে, এরপর প্রথম এটাকে ব্যবহার করেছিলেন বা সঠিকভাবে প্রচলন যদি বলে থাকি, প্রচলন বা সেই কথাটাকে সবচেয়ে বেশি ভাবে প্রচলন করা এবং সবার মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়ার কথা যদি বলা হয়, সেটা হচ্ছে বিজ্ঞানী রেইটার বা REITER। রেইটার 1885 খ্রিস্টাব্দে প্রথম তিনি কিন্তু এইটাকে সঠিকভাবে প্রচলন বা ব্যবহার বা ইউজ করেছিলেন। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, দেখো এখানের মধ্যে যে ইকোলজি টার্মটা রয়েছে, এটা একটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। যে ইকোলজি একটা যে শব্দটা এসেছে সেটা OICOS, ঐকস শব্দ থেকে এসেছে। সে ঐকস শব্দের কথা অর্থ হচ্ছে হোম। ওকে, এখানে লিখে রাখতে পারো যে ঐকস, OIKOS, OIKOS শব্দ, ঐকস কথাটার অর্থ হচ্ছে হোম। আর লগস, LOGOS, লগস কথার অর্থ হচ্ছে স্টাডি। ওকে, সবাই লিখবে OICOS। ঐকস কথার অর্থ হচ্ছে হোম বা বাড়ি, এবং লগস, LOGOS, লগস কথার অর্থ হচ্ছে স্টাডি। সেই দুটোকে একসাথে মিলে আমরা ইকোলজি শব্দটাকে তৈরি করেছি। ওকে, খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট কিন্তু মনে রাখবে, কে প্রথম প্রণয়ন করেছিলেন এবং কে প্রথম ব্যবহার করেছিলেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। ওকে, নেক্সট দেখো, এবার পরিবেশ পড়তে গিয়ে আমাদের প্রথমে বাস্তববিদ্যার সাথে সাথে পরিবেশ পড়তে গিয়ে আমাদের প্রথমেই জানতে হয় যে পরিবেশ কাকে বলে। ওকে, পরিবেশ কাকে বলতে আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে আমাদের চারপাশে যেসব জিনিসপত্র থাকে, যেরকম ভাবে আলো, বাতাস, মাটি, জল, উদ্ভিদ, প্রাণী, যে সমস্ত জিনিস থাকে তাদেরকে আমরা একসাথে পরিবেশ বলে থাকি। এবং পরিবেশগুলো কিছু কিছু ক্ষেত্রে সজীব হয়, আবার নির্জীবও হয়ে থাকে। মনে করি প্রায় 500 কোটি বছর আগে ভারতে, মানে ইন্ডিয়াতে, মানে আমাদের পৃথিবীতে পরিবেশ গড়ে উঠলেও মানুষরা কিন্তু এসেছিল প্রায় 20 লক্ষ বছর আগে। যেটা কিন্তু আমাদের মাঝে মাঝে কোশ্চেন এসেও থাকে, মানুষরা প্রথম কত বছর আগে ভারতে এসে, মানে পৃথিবীতে এসেছিল? 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, এরকম অপশন থাকবে। তো এটা মনে রাখবে যে 20 লক্ষ বছর আগে কিন্তু প্রথম মানুষেরা পৃথিবীতে এসেছিল। ওকে, এরপর তার সাথে সাথে কি হয়, বিভিন্ন ধরনের পরিবর্তনের ফলে, মানে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট আমাদের পরিবর্তন হয়েছে, বিভিন্ন যুগ এসেছে, প্যালিওলিথিক, মেসোলিথিক, বিভিন্ন আইস এজ, এবং প্রচুর যুগ এসেছে। সেখান থেকে যারা আস্তে আস্তে সেখান থেকে সার্ভাইভ করেছে, তারা নিজেদের আস্তে আস্তে মডিফাই করে নিজেদেরকে যথেষ্ট উৎকৃষ্ট করেছে। সেখান থেকে আমাদের যে পরিবেশগত জীববিদ্যা বা ইকোলজি টার্মটা শুরু হচ্ছে। ওকে, দেখো, তো ডেফিনেশন হিসাবে আমরা বলতে পারি
জীবন বিজ্ঞানের যে শাখায় আমরা জীবগোষ্ঠী এবং তার পরিবেশের সঙ্গে আন্তর সম্পর্ক সম্পর্কে আলোচনা করি তাকে আমরা বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে থাকি। অর্থাৎ লাইফ সায়েন্সের যে পার্টে আমরা বিভিন্ন জীবগোষ্ঠী মানে বিভিন্ন ধরনের যে জীব রয়েছে তার সাথে তারা এনভায়রনমেন্টের মধ্যে যে সম্পর্ক বা রিলেশন রয়েছে সেই রিলেশন সম্পর্কে যে আলোচনা বা ডেসক্রিপশন যে তারা কিভাবে এনভায়রনমেন্টের সাথে কথা মানে কমিউনিকেট করে সেটা কিন্তু আমাদের ইকোলজির মধ্যে পড়ার বিষয়বস্তু। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের যে পার্ট থাকে, জীব যে পার্ট থাকে ইকোলজির মধ্যে, এর মধ্যে আমরা আস্তে আস্তে পড়বো বায়ুমণ্ডল, জলমণ্ডল, শিলামণ্ডল সম্পর্কে আমরা আস্তে আস্তে পড়বো, যেগুলো পরিবেশের পার্ট হিসেবে আমরা পেয়ে থাকি। এবার দেখো এই ইকোলজি যে পার্টটা রয়েছে এটা আমরা কেন পড়বো, এটার প্রয়োজনীয়তা কি? আমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়ি তার পেছনে একটা কারণ রয়েছে। আমরা ম্যাথমেটিক্স করি, সেই ম্যাথমেটিক্স করার পিছনে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার জন্য করি। আমরা কেমিস্ট্রি পড়ে থাকি, কেমিস্ট্রি পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে পদার্থের গঠন সম্পর্কে বা কিভাবে একটা পদার্থ আরেকটা পদার্থের সাথে বিক্রিয়া করে সেই সম্পর্কে জানি। অর্থাৎ এখানে আমরা ইকোলজি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কেন পড়বো, তার উদ্দেশ্য বা এম সম্পর্কে জানবো এবং তার ইউটিলিটি বা তার প্রয়োজনীয়তা সম্পর্কে একটু জানবো। ওকে, এটা খুব বেশি লেখার প্রয়োজন নেই। আমি যেটা একটু হাইলাইট করে দেবো সেই লাইনটা একটু শুধু লিখে নেব। তো বাস্তববিদ্যা সম্পর্কিত জ্ঞানের দ্বারা বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে মানব সমাজের উপর ক্ষতিকর প্রভাব কিভাবে হ্রাস করা যেতে পারে সেই সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা ইকোলজি চ্যাপ্টারটা পেয়ে থাকি। অর্থাৎ যে বিভিন্ন সময় দেখো কি হয় যে কজ হিসেবে আমরা বলতে পারি যে জনসংখ্যা বৃদ্ধি বলো, খাদ্য বাসস্থান বলো এবং বিভিন্ন যে বস্তু রয়েছে তারা প্রত্যক্ষভাবে সম্পর্কিত থাকে আমাদের সাথে। দেখো প্রেজেন্টলি পপুলেশন যখন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যার পরিমাণ যখন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তখন আমাদের মধ্যে একটা খাদ্য সংকটের দেখা দিচ্ছে। অর্থাৎ আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন কি রয়েছে যে আমাদের যে এগ্রিকালচার রয়েছে সেটাকে মডার্ন করার প্রয়োজন রয়েছে, সেটাকে উন্নত করার প্রয়োজন রয়েছে। আমরা বাস্তুবিদ্যার মাধ্যমে দেখবো যে কিভাবে একটা এগ্রিকালচারকে বা একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে আমরা মডার্ন করতে পারি বা উন্নত করতে পারি, কিভাবে আমরা মডার্ন করতে। কি হলো? কিভাবে আমরা মডার্ন করতে পারি এবং তার সাথে সাথে আমরা কিভাবে সেই ইকোনমিকে আস্তে আস্তে স্ট্রং করতে পারি, আহ, সেই পরিবেশটাকে আমরা কিভাবে যে এগ্রিকালচার রয়েছে তার উন্নতি করতে পারি এবং তার সাথে সাথে চাষযোগ্য জমিতে বেশি পরিমাণে আমরা কিভাবে ফলন করতে পারি সেই সম্পর্কে আমরা ইকোলজি চ্যাপ্টারে পড়বো। ওকে, অর্থাৎ বিভিন্ন জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য বাসস্থান এবং বিভিন্ন বস্তু সম্পর্কে চাহিদা সম্পর্কে প্রত্যক্ষভাবে সম্পর্কিত জিনিস সম্পর্কে এবং এই ইকোলজি থেকে কিভাবে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা। আমরা দেখবো যে আমরা খাবার তৈরি করার জন্য আমরা বিভিন্ন সময় পরিবেশ দূষণ করে ফেলি, অর্থাৎ পরিবেশের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো সেই বিরূপ প্রতিক্রিয়া কোন কারণে সৃষ্টি হচ্ছে সে কারণটাকে আইডেন্টিফাই করে সেটাকে মিনিমাইজ করা বা কমিয়ে যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইকোলজি চ্যাপ্টারের মধ্যে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যাতে এড়ানো যায় এবং বন্যা নিয়ন্ত্রণ করা, ভূমিক্ষয় রোধ করা, বনাঞ্চল চারণভূমি সৃষ্টি করা এবং সেগুলো পরিবেশ দূষণমুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা ইকোলজি পড়ি। আমরা জানি যে বিভিন্ন সময়ে যে রিসেন্ট দেখবে এই কিছুদিন আগেই যে সুন্দরবনে যে এত বড় একটা মানে দুর্ভিক্ষ একটা হচ্ছে এর কারণে একটা হচ্ছে তোমার বলো এই যশের কারণে একটা যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হলো, একটা বন্যা হলো, প্রচুর লোকের সম্পত্তি নষ্ট হওয়া, তারপর হচ্ছে জীবনের ক্ষতি হয়েছে। তো এগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি, প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা কন্ট্রোল করতে পারি, এবার ভূমিক্ষয় ব্যাপারটা হয়ে থাকে যে কোনো জায়গায় যদি মানে সাফিসিয়েন্ট গাছ না থাকে তাহলে সেই জায়গায় ভূমিক্ষয় বেশি হয়। সেই কারণেই দেখো সুন্দরবনে বিভিন্ন যে ম্যানগ্রোভ ফরেস্ট যেটা রয়েছে
সেই কারণে দেখো সুন্দরবনের কিন্তু মানে সমুদ্রের কাছে থাকা অবস্থায় প্রচুর নদী সুন্দরবনের মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে গাছ থাকার কারণে দেখো সুন্দরবন কিন্তু ভূমি কিন্তু খুব বেশি ক্ষয় হয় না। কিছুটা হয়, কিন্তু পুরোপুরি কিন্তু ক্ষয় হচ্ছে না, অনেকটাই কিন্তু রোধ করে থাকে। এবং এছাড়া বিভিন্ন বনাঞ্চল বা চারণভূমি, চারণভূমি বলতে আমরা বলে থাকি যে জিনিসগুলো, যে যেই জায়গাতে বিভিন্ন গবাদি পশু বলো, তারা বিভিন্ন চরে ঘাস খেয়ে সেই জায়গায় বেঁচে থাকে, সেই কারণের জন্য আমরা কিন্তু করতে পারি। অর্থাৎ আমরা কজ হিসেবে রাখতে পারি যে প্রয়োজন কি ইকোলজি পাঠের উদ্দেশ্য জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য বাসস্থান সম্পর্কিত চাহিদা মেটানো, ১ নম্বর। পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে সেই সম্পর্কে আলোচনা করা এবং সেটাকে মিনিমাইজ করা বা সেটাকে কমানো। এছাড়া বিভিন্ন ধরনের যে ৩ নম্বরে লিখবো বন্যা নিয়ন্ত্রণ করা, ভূমিক্ষয় রোধ করা এবং বনাঞ্চল এবং চারণভূমি সৃষ্টি করে দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা আমাদের ইকোলজি পড়ার প্রধান উদ্দেশ্য। দেখো, এগুলো কিন্তু যখন আমরা এমসিকিউ করব তখন কিন্তু আমাদের এই পয়েন্টগুলো এমসিকিউ ফর্মে আসতে পারে, যে ইকোলজি পড়ার উদ্দেশ্যের মধ্যে নিচের কোনটি ঠিক বা নিচের কোনটি ইকোলজি পাঠন করার উদ্দেশ্য নয়। তাহলে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন যে কেন আমরা ইকোলজি পড়বো, নাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। আমাদের পরীক্ষার কোশ্চেন কিন্তু আগের মতো হবে না। বারবার তোমাদের বলছি, আগের ট্র্যাডিশনাল মেথড যদি পড়তে যাও, একটা বই কিনে নেব, সেখান থেকে ১০০টা ৫০০টা এমসিকিউ প্র্যাকটিস করে নেব, তাহলেই আমার পরীক্ষায় ক্র্যাক হয়ে যাবে, কখনোই হবে না। এটা আগে হতো, এখন কিন্তু কখনোই হবে না। এখন আমাদের সব সময় প্র্যাকটিস থাকতে হবে এবং এমসিকিউ করার টেকনিক সম্পর্কে আমাদের জানতে হবে। আর এছাড়া লাস্ট অফ অল ইকোলজি পাঠ করার প্রধান উদ্দেশ্যের মধ্যে আরেকটা, যে বিভিন্ন উদ্ভিদ এবং লুপ্তপ্রায় ভেষজ সম্পদকে রক্ষা করা এবং তার প্রতিপালন করা কিন্তু ইকোলজির একটা উদ্দেশ্যের মধ্যে। যে আমি বলেছি যে বিভিন্ন ধরনের গাছ আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে, সেগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে, তাদেরকে আমাদের প্রতিপালন করতে হবে বিভিন্ন ক্ষেত্রে গ্রিন হাউসের মাধ্যমে অথবা কোনো রুমের মধ্যে সাফিসিয়েন্ট টেম্পারেচারের মধ্যে আমাদের সেগুলোকে পালন করে সেই স্পিসিসটাকে বা সেই গণটাকে আমাদের কিন্তু রক্ষা করার প্রয়োজন রয়েছে। কারণ আমরা যদি সেটা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এনভায়রনমেন্ট কিন্তু ডিসব্যালেন্স হবে, এবং এনভায়রনমেন্ট যদি ডিসব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের সমস্ত যে ইকোসিস্টেম রয়েছে সেটা কিন্তু ভেঙে পড়বে। একটা জায়গায় যদি আমাদের ডিফেক্ট আসে, টোটাল ইকোসিস্টেম কিন্তু ভেঙে যাবে। ভেবে দেখো যে আমরা যদি পোকা মারা পুরোপুরি শুরু করি, যে সমস্ত পোকা বা ইনসেক্টকে আমরা মেরে দিলাম, তাহলে কি হবে? পোকার উপর বেস করে যে বাকি যে অ্যানিমেল গুলো রয়েছে তারা খেতে পাবে না, তাদের উপর বেস করে আবার যে গুলো রয়েছে, যেই অ্যানিমেল গুলো রয়েছে তারাও সেখানে বাঁচতে পারবে না, অর্থাৎ টোটাল ইকোসিস্টেমটা কিন্তু ভেঙে যাবে, যেটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বো। ওকে, আচ্ছা, এবার আমরা একটু বাস্তুবিদ্যার শ্রেণী বিভাগ সম্পর্কে জানি। কিভাবে বাস্তুবিদ্যাটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্স বা ভেঙে থাকি সেই সম্পর্কে জানি। ১ নম্বর দিয়ে লিখবে যে বাস্তুবিদ্যার শ্রেণী বিভাগের মধ্যে লিখবে বাসস্থান ভিত্তিক, অর্থাৎ বেস অন দ্য হ্যাবিটেট, অর্থাৎ বাসস্থানের উপর ভিত্তি করে, অর্থাৎ কোন জায়গায় বিভিন্ন জীব নিজেদের মধ্যে বসবাস করছে সেই সম্পর্কে যদি আমরা বাসস্থান ভিত্তিক অর্থাৎ ক্লাসিফিকেশন অফ দ্য ইকোলজির মধ্যে আমরা যদি তাদের বাসস্থান ভিত্তিতে বিবেচনা করে থাকি, তাহলে আমরা বলবো যে জেনারেলি ২ রকম জায়গায় প্রত্যেক স্পিসিস বা জীব বসবাস করে। হতে পারে তারা স্থলে বসবাস করে, তাদেরকে আমরা টেরিস্ট্রিয়াল ইকোলজি বলবো তাদের ইকোলজিকে। আর যারা জলজ বাস্তুবিদ্যার মধ্যে অবস্থান করে তাদেরকে আমরা মেরিন ইকোলজি বলবো। মেরিন টার্মটা জেনারেলি ইউজ করা হয় কোনো কিছু সমুদ্রের ক্ষেত্রে। এবার জেনারেলি সমুদ্রের মধ্যে জলজ কোনো কিছু বাস্তুবিদ্যা আমরা সমুদ্র বা মানে সমুদ্র সম্পর্কিত বাস্তুবিদ্যাকে আমরা মেরিন ইকোলজি বলে থাকি। ওকে, আর স্থলের মধ্যে যে ইকোলজি থাকে সেগুলোকে আমরা টেরিস্ট্রিয়াল ইকোলজি বলে থাকি। প্রত্যেকে লিখবে যে বাস্তুবিদ্যার শ্রেণীবিভাগের প্রথম পয়েন্টে বেসড অন হ্যাবিটেট বা বাসস্থান ভিত্তিক শ্রেণীবিভাগ। তার ২টো পার্ট, একটা স্থলজ বাস্তুবিদ্যা টেরিস্ট্রিয়াল ইকোলজি, আর একটা জলজ বাস্তুবিদ্যা মেরিন ইকোলজি। ওকে, খুব গুরুত্বপূর্ণ ২টো পার্ট আমাদের জানতে হবে। তাহলে এখানে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন জীবের সংখ্যা রয়েছে,
ডিফারেন্ট টাইপের জীব থাকে, তারা কোনো জায়গায় বসবাস করে, কেউ গুহার মধ্যে বসবাস করে, কেউ ল্যান্ডের মধ্যে বসবাস করে, এমনি স্বাধীন তোমার হচ্ছে স্থলের ওপর প্লেন জায়গায় বসবাস করে, কেউ গুহার মধ্যে বসবাস করে। প্রত্যেকেই দেখো স্থলে বসবাস করছে কিন্তু ডিফারেন্ট ভূমি রূপের মধ্যে অবস্থান করছে। তাদেরকে বাসস্থান ভিত্তিতে আমরা ভাগ করে থাকি। ওকে, এবার আমরা শ্রেণীবিভাগের মধ্যে সেকেন্ড যে ফেজটা রয়েছে সেটা হচ্ছে বেসড অন দেয়ার ট্যাক্সোনমি, অর্থাৎ জীব বিন্যাস ভিত্তিক আমরা ভাগ করে থাকি। অর্থাৎ এই জীববিন্যাসের মধ্যে দেখো স্থলের মধ্যে স্থলজ বাস্তুবিদ্যার মধ্যে অনেক উদ্ভিদও থাকে, প্রাণীও থাকে, আবার জলজ বাস্তুবিদ্যার মধ্যে উদ্ভিদও থাকে, প্রাণীও থাকে। কিন্তু এবার আমরা যদি সেটাকে ভাগ করি যে উদ্ভিদ এবং প্রাণীর গোষ্ঠীর ভিত্তিতে আমরা যদি ইকোলজিকে ভাগ করে থাকি, তাহলে আমরা দেখবো দুটো পার্টে আমরা ভাগ করছি। একটা হচ্ছে প্ল্যান্ট ইকোলজি, যেটাকে আমরা বলবো উদ্ভিদ বাস্তববিদ্যা, আর একটা হচ্ছে অ্যানিম্যাল ইকোলজি, যেটা হচ্ছে প্রাণী বিদ্যা। ওকে, প্রত্যেকে পয়েন্ট গুলো লিখবে, প্রত্যেকে এই ভাগগুলো লিখবে, না হলে কিন্তু এমসিকিউ করতে গিয়ে দেখবে প্রত্যেকটা আটকে যাবে। ওকে, লিখবে, কারো যদি লেখা না হয় বলবে স্যার আরেকবার বলুন, বা এটা বুঝতে পারছি না আরেকবার একটু এক্সপ্লেন করে দিন, বা লেখা হয়নি, প্রত্যেকে রেসপন্স করবে। আচ্ছা, লিখবে জীব বিন্যাস ভিত্তিকের মধ্যে বেসড অন দেয়ার ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে যেখানে বিন্যাস বিধি করা হয়, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে তাদেরকে নামকরণ করা হয়। ট্যাক্সোনমি বিন্যাস বিধি বা নামকরণ করা হয়। ট্যাক্সোনমি যেটা আমাদের বায়োলজিতে ট্যাক্সোনমি একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে আমরা ডিটেলসে জানি। ঠিক? তো দুটো পার্ট লিখবে জীববিন্যাস ভিত্তিকের মধ্যে বেসড অন দেয়ার ট্যাক্সোনমি, একটা হচ্ছে প্ল্যান্ট ইকোলজি উদ্ভিদ, আর একটা অ্যানিম্যাল ইকোলজি প্রাণী। ওকে, দুটো পার্টে আমাদের কিন্তু ভাগ করতে হবে, একটা প্ল্যান্ট ইকোলজি আর একটা অ্যানিম্যাল ইকোলজি। ওকে, নেক্সট দেখো এবার হচ্ছে কিছু সংগঠন ভিত্তিক ভাবে আমরা ইকোলজিকে ভাগ করি, অর্থাৎ বেসড অন দেয়ার লেভেল অফ অর্গানাইজেশন। অর্থাৎ তারা কোন রকম জায়গায় যে সংগঠন করে যখন বসবাস করে, তাদের ভিত্তিতে আমরা ইকোলজিকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অটো ইকোলজি আর একটা সিন ইকোলজি। দুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বলে দিচ্ছি অটো ইকোলজি আর সিন ইকোলজি কাকে বলে, প্রত্যেকটা আমি বলে দিচ্ছি। আমরা ভাগটা লিখে নেবো, অটো ইকোলজি আর সিন ইকোলজি। দেখো এর মধ্যে অটো ইকোলজিকে আমরা আরেকটা ভাবে নাম হিসেবে বলতে পারি, দেখো স্পিসিস ইকোলজি। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এটাকে আমরা বলবো স্পিসিস ইকোলজি, SPECIES। স্পিসিস আমরা কম বেশি জানি, স্পিসিস কাকে বলে, যখন বিভিন্ন ধরনের প্রত্যেকটি জীব সম্পর্কিত বস্তু যারা রয়েছে, তারা একই প্রজাতিভুক্ত বিভিন্ন জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার সম্পর্কে। অর্থাৎ স্পিসিস বলতে আমরা প্রজাপতির কথা বলছি, যে প্রজাপতির বিভিন্ন যে স্পিসিস রয়েছে তাদের মধ্যে তারা যে ইকোলজির মধ্যে বসবাস করে। দেখো আমাদের মানুষের ক্ষেত্রে যদি বলি, যে দেখবে এটা বলে এটা পালপাড়া, এটা হচ্ছে তোমার হচ্ছে বলা হচ্ছে সেনপাড়া, এটা হচ্ছে বেড়াপাড়া, এরকম হয়, তাহলে ওখানে যতজন লোক থাকে প্রত্যেকেরই টাইটেল বেড়া হয়। অর্থাৎ এখানেও দেখবে যেখানে প্রজাপতি থাকে সেখানে প্রচুর পরিমাণে প্রজাপতিই থাকে, অন্য কিছু থাকে না। তাহলে সে অটো ইকোলজি সেই জায়গা যেখানে একই প্রজাতিভুক্ত প্রচুর জীব যে জায়গায় অবস্থান করবে, সেই ইকোলজিকে আমরা বলবো অটো ইকোলজি। ওকে, আর সিন ইকোলজি যেটাকে আমরা বলি কমিউনিটি ইকোলজি, এটাকে আমরা বলতে পারি কমিউনিটি ইকোলজি। এটাকে আমরা বলতে পারি কমিউনিটি ইকোলজি। কমিউনিটি ইকোলজি কি, যেখানে বিভিন্ন প্রজাতির জীব পরস্পর একই সাথে বসবাস করবে, মানে পরস্পর সাথে, তার মানে সেখানে একসাথে বাটারফ্লাইও থাকবে, বিভিন্ন রেশম মথও থাকবে এবং অন্যান্য। তাহলে কমিউনিটি সেরকম হয়। দেখবে তোমরা আমাদের এখানে খুব বেশি কমিউনিটি ব্যাপারটা প্রচলিত না থাকলেও তোমরা যদি বিভিন্ন জায়গায় যাও, যে হয়তো সিঙ্গাপুরে গেলে সেখানে দেখবে কমিউনিটি থাকে, সেখানে দেখবে বিভিন্ন কান্ট্রির লোকেরা থাকে, যে বেঙ্গল কমিউনিটি থাকে, মানে বাংলার কমিউনিটি থাকে, যারা ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ান কমিউনিটি থাকে, তার মধ্যে ডিফারেন্ট স্টেটের লোক সবাই থাকে। তার মানে সেই জায়গাটাকে কমিউনিটি মানে একটা আমরা যেখানে কয়েকটা পরিবার নিয়ে গোষ্ঠী গঠিত হয় না, একটা কথা ছিল হিস্ট্রিতে, যে কমিউনিটি ভিত্তিক যদি কোনো ইকোলজি হয়ে থাকে সেটাকে আমরা বলবো সিন ইকোলজি। ওকে, দেখো প্রত্যেকের এতটা লেখা হয়েছে, আর এর মধ্যে কারো কোনো ডাউট আছে নাকি বলো?
কারো কোনো ডাউট? ওকে, এখানে লেখা রয়েছে, পরে আছে, এখানে লেখাই রয়েছে, দেখো, অটো ইকোলজি প্রত্যেকটি জীব সম্পর্কিত স্থানিক চর্চাকে বলে, অর্থাৎ একই প্রযুক্তিভুক্ত জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্পর্কে যেই ইকোলজিতে আলোচনা করা হয় তাকে আমরা বলবো অটো ইকোলজি। আর সিন ইকোলজি বলবে একই স্থানের মধ্যে যদি বিভিন্ন উপজাতি একই সঙ্গে বসবাস করে তখন আমরা তাকে বলবো সিন ইকোলজি। ওকে, তখন আমরা তাকে বলবো সিন ইকোলজি। দেখো, সবার এতটা ক্লিয়ার? স্যার বলছি এখানে প্রজাতি বলতে মানুষ এবং জীব উভয় মিলিয়ে বলা হচ্ছে তো? মানুষ এবং জীব উভয়কেই একসাথেই বলা আছে, প্রজাতি বা কমিউনিটি বলা আছে যে কোনো। মানুষ বলো বা বিভিন্ন গরু একসাথে কোনো জায়গায় একটা গরু থাকা সেটাকেও সিন ইকোলজি বলবো, বা কোনো জায়গায় কোনো ভেড়া বলো, মানে শুয়োর বলো, যে কোনো একসাথে যখন ডিফারেন্ট টাইপের প্রজাতি একসাথে বসবাস করে সেই ইকোলজিকে আমরা সিন ইকোলজি বলবো। স্যার ঠিক আছে? তাহলে একক প্রজাতি মানে কি, যে কোনো একটা হতে হবে, হয় শুধু মানুষ বাস করবে না শুধু গরু, এরকম কি? একদম। মানে অর্থইকোলজিতে একটা জায়গায় যে হচ্ছে মৌমাছির মৌচাক যদি বলি, যেটা আমরা হচ্ছে বলো এই মৌচাকের কথা যদি বলি, সেখানে মৌমাছি ছাড়া অন্য কিছু কি থাকে? অন্য কোনো জীব থাকে? না স্যার। থাকে না। সেটাকে আমরা বলবো অটো ইকোলজি। ঠিক আছে? কিন্তু আমাদের যদি এনভায়রনমেন্ট হয়ে থাকে, তাহলে বলো যে কোনো একটা কমিউনিটি যেখানে অনেক রকমের জিনিস থাকে, তাহলে যেমন আমরা যদি বলি মিক্সড ফিশ কালচার, যেটাকে নিবিড় মৎস্য চাষ বলা হয়, সেখানে দেখবে বিভিন্ন ধরনের দেখো মৎস্য চাষ একসাথে করা হয়, তাহলে সেটাও অটো ইকোলজির মধ্যেই থাকবে, সেটাও অটো ইকোলজি হবে। সিন তাহলে ইকোলজি স্যার যেগুলো কোশ্চিন যদি হয় স্যার যে আমাদের যে বর্তমান পরিবেশটা কি, তাহলে সিনিকোলজি হবে তো, কারণ সব তো মিলিয়ে মিশিয়ে অবশ্যই আছে। অবশ্যই অবশ্যই সেটা সিন ইকোলজির মধ্যে পড়বে আমাদের। ওকে ওকে, স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমি নেক্সট যাচ্ছি, এগোচ্ছি তারপরে, যে বিভিন্ন বাস্তুতান্ত্রিক সাংগঠনিক স্তর সমূহ, অর্থাৎ বিভিন্ন স্টেজেস অফ ইকোলজি সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এই যে আমি বললাম সিন ইকোলজি, এটার কিছু ভাগ রয়েছে যেগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো, বা আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে একটু তোমরা এখানে লিখে নিতে পারো, আমি তোমাদের একটু এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, এখানে লেখা নেই, আমি তোমাদের একটু অ্যাড করে দিচ্ছি, প্রত্যেকে একটু খাতায় নোট ডাউন করে নেবে। প্রথম লিখবে যে অটো সিন ইকোলজি যে রয়েছে তাকে আমরা চারটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে পপুলেশন ইকোলজি, একটা লিখে রাখবে পপুলেশন ইকোলজি। পপুলেশন ইকোলজি মানে যেখানে একই প্রজাতির বিভিন্ন জীবগোষ্ঠী একসাথে থাকবে। পপুলেশন আমরা বলে থাকি যে মানুষের পপুলেশন, গরুর পপুলেশন, ছাগলের পপুলেশন, সেই পপুলেশন ইকোলজি সেটা একটা সিন ইকোলজির পার্ট থাকে। আরেকটা, এটাকে আমরা সিনিকোলজিকে আরো বেটার ভাবে বলতে পারি, এটা একটা কমিউনিটি ইকোলজি, মানে একই সম্প্রদায়ভুক্ত যদি কেউ থাকে সেটা কমিউনিটি ইকোলজির মধ্যে পড়ে, অর্থাৎ জীব সম্প্রদায়ের মধ্যে পড়ে। আরেকটা যেটাকে আমরা বায়োম বলে থাকি, বায়োম ইকোলজি, অর্থাৎ জীব নীতি বলা হয়, অর্থাৎ বিভিন্ন জীব সম্প্রদায়গত গোষ্ঠী যখন পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে থাকে, অর্থাৎ আমি বায়োম কথাটা আবার একটু পরে এক্সপ্লেন করব, যে যখন দুটো প্রজাতি থাকবে একে অপরের উপর ডিপেন্ড করবে তাকে বায়োম বলা হয়। বায়োম ইকোলজি আমাদের এই সিন ইকোলজির মধ্যে পড়ে। আর একটা হচ্ছে ইকোসিস্টেম ইকোলজি, আর একটা হচ্ছে ইকোসিস্টেম ইকোলজি। এই পার্টটা লিখে রাখবে, এই চারটে পার্ট লিখে রাখবে। ইকোসিস্টেম ইকোলজি কিন্তু আমাদের সিন ইকোলজির পার্টের মধ্যে পড়ে। ওকে, সবাই লেখা হয়েছে? ইকোসিস্টেম ইকোলজির মধ্যে যে পড়বে বিভিন্ন জীব এবং জড়, অর্থাৎ কি মানে লিভিং এলিমেন্ট এবং নন লিভিং এলিমেন্টের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে আমরা ইকোসিস্টেম ইকোলজি বলে থাকি। দেখো, প্রত্যেকের লেখা হয়েছে?
স্যার বলছি পপুলেশন আর কমিউনিটির মধ্যে স্যার পার্থক্যটা একটু বলে দেবেন? দুটোতেই তো সবাই মিলেমিশে থাকছে, সব দেখো, প্রজাতি। পপুলেশন আর কমিউনিটির মধ্যে একটা পার্থক্য হচ্ছে কি, যখন পপুলেশন হবে সেখানে একই রকমের লোক থাকবে, যে মানুষ তো মানুষ, মানুষের পপুলেশন হয়। কিন্তু কমিউনিটি আসবে যেখানে ডিফারেন্ট টাইপের প্রযুক্তি একসাথে থাকবে, মানে যেখানে মানুষও থাকবে, গরুও থাকবে, ছাগলও থাকবে, সেটাকে কমিউনিটি বলবে। মানে মানুষের আবার বিভিন্ন ধরনের ভাগ থাকে, যে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, খ্রিস্টান থাকবে, অর্থাৎ ডিফারেন্ট টাইপের প্রজাতির যে জীবরা থাকবে তাদেরকে আমরা কমিউনিটি ইকোলজির মধ্যে পড়ব। দুটো পার্থক্য দেখো, পপুলেশন বলবো সেখানেই যেখানে একই টাইপের জিনিস থাকবে, মানে একই প্রজাতিভুক্ত। অটো ইকোলজি আর পপুলেশনের মধ্যে মানে একটু বেসিক পার্থক্য রয়েছে, যে অটো ইকোলজির মধ্যে মানে পপুলেশন কিভাবে থাকবে, যে অটো ইকোলজি মানে সেই জায়গার মধ্যে শুধুমাত্র মানুষই থাকবে, আর অন্য কেউ থাকবে না। কিন্তু পপুলেশন হবে একটা বড় সিস্টেমের মধ্যে মানুষ যারা রয়েছে তারা সেই জায়গার পপুলেশন, কিন্তু সেই টোটাল কমিউনিটির মধ্যে মানুষও রয়েছে, ছাগলও রয়েছে, তার মধ্যে গরুও রয়েছে, প্রত্যেকে রয়েছে। তাহলে তারা একটা কমিউনিটির মধ্যে রয়েছে, তাহলে কমিউনিটির একটা পার্ট হচ্ছে পপুলেশন। তারা বিলং করছে কমিউনিটির মধ্যে, কিন্তু তারা পপুলেশন কিন্তু কমিউনিটির থেকে অনেকটা ছোট। অর্থাৎ কমিউনিটি একটা ব্রড সেন্সে, বড় সেন্সে, তার মধ্যে পপুলেশন একটা। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো আমি একটু হ্যাঁ ড্র স্যার। করছি, একটু ড্র করছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। মানে স্যার দেখো, অটো ইকোলজির এটা সঙ্গে ব্যাপারটা একটু একই লাগছে আর কি, পপুলেশন একই রকম লাগছে, কিন্তু কিন্তু দেখো দুটোর মধ্যে পার্থক্য দেখো, আমি তোমাদের একটা দুটো ডায়াগ্রাম আঁকছি। দেখো, এই যে জায়গাটা বলছি, সরি, হ্যাঁ, এই যে জায়গাটা বলছি, এটাকে আমি বলছি এটাকে আমি বলছি টোটালটাকে কমিউনিটি বলছি। তাহলে এটা আমাদের একটা কমিউনিটি। ওকে, এই কমিউনিটির মধ্যে এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এরকম মানুষ রয়েছে, রেড কালারের মাউস, এরকম রয়েছে, ছাগল রয়েছে, এরকম এরকম রয়েছে, এদের মাঝখানে কিছু এরকম গরু রয়েছে। তাহলে একই সাথে থাকতে পারে, তাহলে একই সাথেও থাকতে পারে, আলাদাভাবেও থাকতে পারে। তাহলে এখানে আরেকটা কোনো একটা জিনিস রয়েছে। তাহলে দেখো, এখানের মধ্যে কমিউনিটির মধ্যে, তাহলে আমি যদি বলি ম্যান কমিউনিটির মধ্যে কে কে রয়েছে, তাহলে যতগুলো রেড রয়েছে তারা পড়ে গেল ম্যান পপুলেশনের মধ্যে, কিন্তু তারা রয়েছে একটা কমিউনিটিতে। তাহলে কমিউনিটির মধ্যে পপুলেশন থাকতে পারে, কোনো অসুবিধা নেই, অন্য পপুলেশনও তো থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যদি এখানে বলি অটো ইকোলজি, এর মধ্যে কিন্তু অন্য কোনো কমিউনিটি থাকতে পারবে না। এখানে ম্যান তো ম্যান, সবাই ম্যান, এর মধ্যে কেউ ঢুকতে পারবে না। ব্যাপারটা বোঝা গেছে দুটোর পার্থক্য, অটো ইকোলজি আর স্যার। পপুলেশনের মধ্যে পার্থক্য? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। প্রত্যেকের হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো, বাস্তুবিদ্যার কিছু বিভিন্ন স্তর সম্পর্কে আমাদের জানতে হবে। বিভিন্ন যে স্তর রয়েছে বা লেভেল সম্পর্কে আমাদের জানতে হবে। তো লেভেলের মধ্যে প্রথম আমাদের জানতে হবে যে জীব সম্পর্কে জানতে হবে। তো জীব, যেটাকে আমরা বিভিন্ন অর্গানিজম বলে থাকি, যে বিভিন্ন জীব সম্পর্কে কাদের কাদেরকে আমরা জীব বলে থাকবো। অর্থাৎ প্রতিটি জীবকে বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক বলা হয়। অর্থাৎ আমরা বাস্তুতন্ত্রের একটা জীব, যার ক্ষুদ্রতম একক বা ইউনিটারি একটা ইউনিট, যেমন কোষের কার্যগত, আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে দেখো, কোষের ক্ষেত্রে যেমন আমরা বলি আমাদের দেহের গঠনগত কার্যগত একক কাকে বলা হয়, কোষকে বলা হয়। তারপর আমরা যদি বৃক্ক বা হচ্ছে আমাদের যে লিভার, যে রয়েছে, আমাদের বলো কিডনি রয়েছে, তার গঠনগত কার্যগত একক কাকে বলে? নেফ্রন। নেফ্রনকে বলে। তার মানে প্রত্যেকটা জিনিস গঠন করতে গেলে তার একটা বেসিক ইউনিট দরকার। মানে আমাদের বডি বিভিন্ন সেল নিয়ে তৈরি, তাহলে সেরকম প্রত্যেকটা জীবকে নিয়ে একটা বাস্তুবিদ্যা বা ইকোলজি গঠিত হয়। তার মানে একটা জীব, একটা অর্গানিজমকে আমরা ইকোলজির সবচেয়ে স্মলেস্ট পার্ট বা ক্ষুদ্র পার্ট বলে থাকি। এবং বাস্তুতন্ত্রের প্রত্যেকটি জীবের নিজস্ব সত্তা রয়েছে, কারণ এরা বসন্ত দ্বারা বাহিত হয় এবং নিজ দ্বারা, নিজ প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয়। প্রত্যেকের দেখো নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে। এরকম নয় যে ইকোলজির মধ্যে মানুষ থাকা মানে সে কারো দ্বারা প্রভাবিত হবে, সেরকম নয়। সে তার নিজের ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটাকে রাখতে পারে। ওকে, এই জন্য প্রত্যেকটি জীবকে বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক বলা হয়।
বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক বলা হয়। বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক। বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক বলা হয় জীবকে। এবার দেখো স্পিসিস। স্পিসিস বলতে যখন বসন্ত দ্বারা প্রবাহিত হয় মানে বুঝলাম না। একটু ভুল আছে, দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি। টাইপিংটা খুব ভুল করা আছে। এটা হচ্ছে কি বলতো? বাস্তুতন্ত্র হবে স্যার। এটা আমি বুঝতে পারছি, এটা টাইপিংটা ভুল আছে এখানে। যে বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক বলে এবং বাস্তুতন্ত্রের প্রত্যেকের নিজস্ব সত্তা আছে, কারণ এরা বাস্তুতন্ত্রের দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং নিজস্ব প্রক্রিয়াও দ্বারা প্রভাবিত হয়ে থাকে। প্রবাহিত নয়, প্রভাবিত হবে। এবং দেখো কি হয়, প্রত্যেকে নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, অ্যাজ ওয়েল এজ তারা বাস্তুতন্ত্র দ্বারা প্রভাবিত হয়, অথবা নিজস্ব যে প্রক্রিয়া রয়েছে সেটার দ্বারাও তারা কিন্তু প্রভাবিত হয়ে থাকে। আচ্ছা, প্রজাতি যেটা বলছে, ওপরটাও স্যার প্রবাহিত হবে বাস্তুতন্ত্রের দ্বারা, ওখানটা ভুল আছে দেখুন। কোথায় আছে বলতো? ওইখানে স্যার জীবের এই যে নিচের লাইনটা দেখুন, লাস্ট লাইন। এত এখানে টাইপিংটা এত ভুল দিয়েছে, যাই হোক। তো প্রভাবিত হয় যেমন, ওকে। তো এবার স্পিসিস কাকে বলবো? যখন প্রজাতি থেকে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একককে আমরা বলে থাকি প্রজাতি। অর্থাৎ কি হয়, যে আমরা যখন ট্যাক্সোনমি করে থাকি, দেখো জীবকে আমরা বলি বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক, আর জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক বা ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একককে আমরা বলি প্রজাতি বা পিসিস। দুটোর মধ্যে আলাদা থাকে। দেখো প্রজাতিকে প্রজাতিকে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক বলা হয়ে থাকে। দেখো দুটোর পার্থক্য দেখো, জীব কাকে বলি? যদি বাস্তুতন্ত্রের বা আমাদের যে ইকোসিস্টেম তার স্মলেস্ট ইউনিটকে আমরা বলে থাকি জীব। আর যদি প্রজাতিকে, যদি জীবের যে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি তার ক্ষুদ্রতম ইউনিটকে আমরা বলে থাকি প্রজাতি। আমরা ট্যাক্সোনমি জিনিসটা আমি একটু আগে বললাম, যখন নামকরণ করি যে ডিফারেন্ট টাইপ অফ স্পিসিসকে আমরা যখন তাদের কার্যক্রম অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ করি, তখন তাদেরকে আমরা প্রজাতি বা স্পিসিস বলে থাকি। অর্থাৎ কি হয়, একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন যে জীবগুলি পরস্পরের মধ্যে প্রজনন সক্ষম করতে পারে, তাদের একত্রে প্রজাতি বলা হয়ে থাকে। দেখো খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার প্রজাতির মধ্যে, সবসময় দেখো যে জেনারেলি যখন প্রজনন ব্যাপারটা হয়ে থাকে, সেটা কিন্তু একই রকম টাইপের জীবের মধ্যে প্রজনন ক্রিয়া হয়ে থাকে। ওকে, এই কারণে দেখো আমরা যদি, আচ্ছা কেউ বলতে পারবে একটু, যদি ডিফারেন্ট টাইপের যদি কারোর মানে কোনো দুটো স্পিসিস এর মধ্যে প্রজনন করা হয়, তাকে কি বলা হয়? কেউ বলতে পারবে সেই পদ্ধতিটাকে বা সেই নাম? সংকরায়ন। সেটাকে সংকরায়ন বলে। সেটাকে ইংলিশে কি বলে? যদি আমরা প্রাণীর ক্ষেত্রে বলে থাকি সংকরায়ন, এটা বুঝলাম যে কলম চাষ ব্যাপারটা হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি প্রাণীর ক্ষেত্রে এটা হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় সিম্বায়োসিস। ওকে, খুব ভালো করে মনে রাখবে, সিম্বায়োসিস বলে একটা কথা। তোমরা বিভিন্ন সময় তো মুভি টুভি দেখে থাকবে, যে মুভি দেখতে গিয়ে দেখবে, কেউ হয়তো দেখেছো যে এই হচ্ছে এই একটা বই বেরিয়েছিল ভেনম বলে, কেউ দেখেছো ভেনম মুভি? এনিবডি? কেউ দেখেছো ভেনম মুভি বা এক্সম্যান সিরিজের কোনো মুভি? কেউ দেখোনি? কিচ্ছু দেখোনি? আচ্ছা যাই হোক, বলে দিচ্ছি। দেখো কি হয় যে, আচ্ছা স্পাইডারম্যান জানো তো সবাই? স্পাইডারম্যান নাম শুনেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো স্পাইডারম্যান ব্যাপারটা কি হয়, যে এগুলো ধর একটাও কি হয়, এক ধরনের সিম্বায়োসিস হয়। মানে কি, মানুষের ব্রিড এবং
মাকড়সার ব্রিডকে একসাথে যদি ডিএনএ এর মধ্যে ইনক্লুড করা হয়, তাহলে যে প্রোডাক্টটা বা যে জিনিসটা আমরা পাবো বা প্রজনন হওয়ার পর যেই প্রোডাক্টটা আমরা পাবো সেটাকে আমরা বলে থাকবো। ওকে, এইগুলোকে বলা হয় স্পাইডারম্যান তো সিম্বায়োসিস। ইমাজিন না অরিজিনাল? স্যার ইমাজিন তো ওটা। দেখো, কোনো কিছু ইমাজিন, আবার দেখো কোনো কিছু ইমাজিনেশন আসে তখনই যদি তার কিছু না কিছু ট্রুথ থাকে। এবার এটা দেখো টোটালি এক্সপেরিমেন্ট। তুমি যদি দেখো কেউ একটা সময় যদি লোকে না ভাবতো যে আমি এখানে বসে আমেরিকার লোকের সাথে কথা বলবো টেলিফোনের কথা, এটা আবার সম্ভব নাকি? তাহলে সে যদি সেটা না ভাবতো, তাহলে কি আজকে টেলিফোন ব্যাপারটা আসতো? আসতো না। তাহলে আমাদের জীবের মধ্যেও দেখো, আমাদের জীব কিন্তু মিউটেন্ট হয়, মিউটেশন হয়। মানে কি, আমরা একটা বৈশিষ্ট্যের সাথে আরেকটা বৈশিষ্ট্য কিন্তু একসাথে মিক্সচার করতে পারি। তাহলে এক্ষেত্রেও এটাকে ইম্পসিবল হওয়ার তো কোনো ব্যাপার নয়, হতেই পারে। না হওয়ার কি আছে, যে এই মুহূর্তে হয়তো পসিবল নয় কিন্তু পরের মুহূর্তে তো এটা হতেই পারে। বায়োলজি আমাদের বর্তমানে যে আমাদের যে সায়েন্স রয়েছে সেটা যথেষ্ট বেশি পাওয়ারফুল হয়েছে এবং যথেষ্ট ইনভেনশন করছে, সেটা হতেই পারে। না হওয়ার তো কিছু নেই। আজকে হয়তো রিয়েল স্পাইডারম্যান নেই, 10 বছর পরে হতেই পারে, তাই না? সিম্বায়োসিস এর মাধ্যমে করতেই পারি আমরা। আচ্ছা, তো প্রজাতির ব্যাপারটা বোঝা গেল, জীব আর প্রজাতির মধ্যে পার্থক্য। ওকে, নেক্সট আমরা দেখবো, দেখো জনসংখ্যা বা পপুলেশন। তাহলে একটি এটাই বললাম, যদি একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো প্রজাতির সমষ্টিকে আমরা বলে থাকি পপুলেশন। তাহলে এক্ষেত্রে দেখো, একটা কমিউনিটির মধ্যে একটা জায়গা যেখানে একটা নির্দিষ্ট কোনো প্রজাতি একসাথে থাকবে, একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো প্রজাতির সমষ্টিকে আমরা পপুলেশন বলে থাকি। তাহলে এইভাবে আমরা বলি যে ইন্ডিয়ার পপুলেশন, মানে ইন্ডিয়া একটা ভূখণ্ডের মধ্যে ইন্ডিয়ার পপুলেশন কত। ওয়ার্ল্ডের পপুলেশন আমরা বলতে পারি, ওয়ার্ল্ডের ভিত্তিতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন আমরা বলে থাকি। তাহলে পপুলেশনের ক্ষেত্রে জায়গা বা এরিয়া কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। নির্দিষ্ট অঞ্চল ব্যাপারটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট পপুলেশনের ক্ষেত্রে। ওকে, এবার দেখো কমিউনিটি, আমি একটু আগে যেগুলো বললাম, যদি কোনো একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত জীবের সমষ্টিকে কমিউনিটি বলে, যে নির্দিষ্ট অঞ্চল কিন্তু একটি কোনো স্থানে জীব সময়ের প্রাকৃতিক সমন্বয় এবং বিভিন্ন জীবের প্রতিযোগিতা, মিথজীবিতা এর সাথে সম্পর্ক লক্ষ্য করা যায়। তাহলে কমিউনিটি আর পপুলেশনের মধ্যে আমি একটু আগে পার্থক্যটা তোমাদের বললাম, যে কমিউনিটির মধ্যে ডিফারেন্ট টাইপের পপুলেশন কিন্তু থাকতে পারে। ওকে, অর্থাৎ একটা জায়গার মধ্যে ব্যাকটেরিয়া, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী, প্রত্যেকটা জিনিস যদি একসাথে থাকে তাহলে সেটাকে আমরা কমিউনিটি বলবো। ওকে, এবার কমিউনিটিকে আমরা জীব সম্প্রদায় বলি, এটাকে বায়োটিক বলে থাকি। এটাকে অনেক সময় জীব সম্প্রদায়কে আমরা বলে থাকি, দেখো ইংলিশে বলে থাকি বায়োটিক। ইংলিশটা মনে রাখবে সবাই, এটাকে বলা হয় বায়োটিক, BIC, এটাকে বায়োটিক বলা হয়ে থাকে। ওকে, বায়োটিক কমিউনিটি আমরা বলতে পারি। দেখো, এতটা অবধি সবার আশা করি ক্লিয়ার রয়েছে। কারো কোনো কোশ্চেন বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এর মধ্যে কোনো কোশ্চেন? স্যার এগুলো কি শুধু পয়েন্ট গুলো লিখে নেবো না ভেতরে যেগুলো আন্ডারলাইন করা আছে ওগুলো লিখবো? জাস্ট হাইলাইট গুলো লিখে নাও। এবার দেখো, আমি চাইছি, আমি তোমাদের দেখো একটু আলাদাভাবে তোমাদের পড়াতে চাইছি। দেখো, তোমরা যদি বলো যে স্যার আপনি যেরকম হয় যে আপনি স্যার পয়েন্ট গুলো, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আপনি লিখিয়ে দিবেন, শুধু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোই বলে দেবেন, আমাদের আর কিছু দরকার নেই, তাহলে আমি সেভাবে করতে পারি। কিন্তু আমি চাইছি তোমরা প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একটু ভালো করে জানো। তাহলে এখানে তোমাদের আমি এটা বলবো যে তোমরা অন্তত যে হাইলাইট পয়েন্ট গুলো আছে সেগুলোকে ভালো করে লিখে নাও। বাকিটা যখন একটু রেকর্ডিং এর পরে দেখবে, সেখানে বাকিটা যখন দেখবে তার সাথে সাথে একটু ট্যালি করে নেবে। প্রত্যেককে আমি এটা সাজেস্ট করব। এখন অন্তত লেখার মধ্যে হাইলাইটেড পয়েন্ট গুলো লিখে নাও, ঠিক আছে? যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কি বলতে চেয়েছে। ক্লিয়ার সবার? ওকে স্যার। ওকে, আচ্ছা, এবার দেখো কমিউনিটিটা বুঝলাম। এরপরে আমরা বলবো বাস্তুতন্ত্র, যেটাকে ইকোসিস্টেম বলা হয়ে থাকে। ইকোসিস্টেম জিনিসটা কি, কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় এবং পরিবেশের উপাদানগুলির মধ্যে পারস্পরিক অন্তঃক্রিয়া এবং বিনিময়ের ফলে যে বিশেষ তন্ত্র গঠিত হয় তাকে বলা হয় বাস্তুতন্ত্র। মানে বেসিক্যালি আমরা এটাকে একটু সহজভাবে যদি বলি, যে একটা স্থানে, একটা নির্দিষ্ট স্থানে বিভিন্ন জীব সম্প্রদায় বসবাস করে।
মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, পশু আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া আছে। তো বিভিন্ন যারা যখন নিজেদের মধ্যে বসবাস করা অবস্থায় একটা তন্ত্র বা একটা সিস্টেম গঠন করে। সিস্টেম বলতে আমরা হচ্ছে গরুকে খাবার দিচ্ছি, গরু তার রেসপেক্টে আমাদেরকে দুধ দিচ্ছে। সেই দুধ খেয়ে আমরা আবার মানে আমাদের নিজেদের শক্তি করছি। সেই শক্তি দিয়ে আমরা কাজ করে আবার হচ্ছে গরুর জন্য ঘাস কেটে আনছি। সেই ঘাসটা আবার গরুকে দিচ্ছি, গরু আবার সেখান থেকে দুধ দিচ্ছে, আমরা আবার পরের দিন আবার সেটা খাচ্ছি। তাহলে একটা সিস্টেমের মাধ্যমে আমরা চলে, যে গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমে কিন্তু সমস্ত সিস্টেম চলে। যে আমাদের ইকোনমি বলো, আমাদের লাইফ সার্কেল বলো, প্রত্যেকেই কিন্তু একটা গিভ অ্যান্ড টেক এর মাধ্যমে চলে। যে এখন তোমাকে তোমার বাবা পয়সা দিচ্ছে খাওয়ার জন্য, কিছুদিন পরে বাবা-মা যখন বৃদ্ধ হবে তখন তোমাকে চাকরি করে তাদেরকে খাওয়াতে হবে। এটা সবসময় কিন্তু একটা গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমেই চলে। তাহলে সেটা একটা ইকোসিস্টেম, সেটাকেই বলা হচ্ছে যখন কোনো একটা স্থানে বিভিন্ন জীব সম্প্রদায় বা বিভিন্ন অজীব সম্প্রদায়ের মধ্যে যে একটা সম্পর্ক গড়ে ওঠে বা একটা মানে টার্ম গড়ে ওঠে, যেগুলো একটা নির্দিষ্ট স্থানে বিভিন্ন জীব সম্প্রদায় এবং পারিবারিক উপাদানের মধ্যে বিনিময়ের ফলে যে সম্পর্ক একটা গড়ে ওঠে বা সিস্টেম গড়ে ওঠে, সেটাকে আমরা বলবো ইকোলজি বা ইকোসিস্টেম বলবো। তাহলে একটা নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এটা একটা নির্দিষ্ট স্থান হবে। এরকম নয় যে আমেরিকার কোনো একজন লোক বসে আছে, তার সাথে তোমার ভালো রিলেশন হয়ে যাবে, তাকে তুমি খাওয়ারি করবে, সেরকম ব্যাপার তো হতে পারে না। তাহলে তোমাকে সেই একটা জায়গায় বসবাস করতে হবে, সেই একটা জায়গার মধ্যে যে জীব সম্প্রদায় রয়েছে তারা এবং পারিবারিক পরিবেশের উপাদান, মানে বিভিন্ন ধরনের এই যে সার বলো, ল্যান্ড বলো, সবাইকে ইউজ করে আমরা যদি জমি থেকে সবসময় চাষ করতে থাকি, অথচ জমিতে সার না দিয়ে থাকি, কিছুদিন পরে জমিটাকে আর ফার্টাইল থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে আমাদের জমিতেও কিছু পরিমাণ মানে হিসাবে মানে মানে রিটার্ন হিসাবে জমিকে সবসময় কিছু দিতে হবে। তাহলে সেইভাবে তৈরি হয় আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। ওকে? দেখো, যেই পয়েন্টটা বুঝতে পারবে না বলবে, আমি আবার ডিসকাস করে দেব। ওকে? কিন্তু মানে না জেনে এগিয়ে যাবে না পরেরটার দিকে। প্রত্যেককেই বলছি বুঝে পড়ো, এক্সামে 30 এর 30 আমরা করব। আমাদের টার্গেট থাকবে 90 পাওয়া নয়, 130 পাওয়ার টার্গেট আমাদের রাখতে হবে। 120 থেকে 130, 100% আমাদের স্কোর করতে হবে। যারাই পড়বো 100% এর কাছাকাছি আমাদের স্কোর রাখতে হবে, যাতে কারো ক্ষমতা না থাকে আমাদের চাকরি দেওয়া থেকে আটকানোর জন্য। যদি 90 টার্গেটে থাকো, জীবনে 90 পাবে না। যদি 130 এর টার্গেটে থাকো তাহলে 100 পাবে। পরীক্ষায় যতটা টার্গেট থাকে ততটা কখনোই করবে না। যারা মোটামুটি কম্পিটিটিভ এর সাথে যুক্ত, প্রত্যেককেই বলি নিজেদের মানে আশা বা হচ্ছে টার্গেটটা একটু উপরে রাখো, তাহলে নিচের জিনিসটা পাবে। নিচে টার্গেট রাখলে, গ্রুপ ডির টার্গেট রাখলে কখনো গ্রুপ সি পাবে না, বা গ্রুপ ডির টার্গেট নিয়ে যদি পড়ো, গ্রুপ ডির চাকরি কোনোদিন পাবে না। তোমাকে গ্রুপ সির টার্গেট রাখলে গ্রুপ ডির চাকরি পাবে। সবসময় এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের এই জন্য পড়াশোনার লেভেলটাকে কিন্তু অনেকটা হাই করে পড়তে হবে। ওকে? দেখো, নেক্সট পার্টের মধ্যে হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ কি হলো? একটা নির্দিষ্ট প্রাকৃতিক সীমাযুক্ত স্থলভূমি, যেখানে পৃথক পৃথক প্রকৃতি লক্ষ্য করা যায়। ওকে? পৃথক পৃথক প্রকৃতির মানে বাস্তুতন্ত্র হবে। বাস্তুতন্ত্রগুলো সব মানে ছাড়া হয়ে গেছে। বিভিন্ন পৃথক পৃথক প্রকৃতি। দেখো, ল্যান্ডস্কেপ হলো একটি নির্দিষ্ট প্রাকৃতিক সীমানাযুক্ত স্থলভূমি, যেখানে পৃথক পৃথক প্রকৃতির বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়। খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যখন ছবি তুলতে যাই, দেখবে যে পোর্ট্রেট ছবি, ল্যান্ডস্কেপ ছবি, এরকম আমরা বলে থাকি। অরিজিনালি ল্যান্ডস্কেপ ব্যাপারটা এসেছে কোথা থেকে জানো? যখন আমরা ফটো তুলি, যখন নেচারের ছবি তুলি বা কোনো কিছু পাহাড়ের ছবি তুলি, তখন দেখবে অটোমেটিক দেখবে আমাদের ক্যামেরাটা ঘুরে যায়। যখন আমরা দেখি সেলফি তুলি, দেখবে তখন ক্যামেরাটাকে যেরকম ধরি, কিন্তু কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ন্যাচারাল কোনো একটা জিনিসের ছবি তুলতে গেলে দেখবে ক্যামেরা আমরা অটোমেটিক কিন্তু ঘুরিয়েই তুলি। মানে যেটা আমরা যখন দেখো, যেটা আমরা এই স্ক্রিনে এখন দেখছি, দেখো আমরা ঘুরিয়েই দেখছি। কিন্তু আমরা যখন সেলফি তুলি, এরকম কি তুলি? খুব কম তুলি। যখন দেখবে 5 জন 6 জন 7 জন বন্ধু এসে গেছে, তখন আমাদের একটু করে তুলতে হয়, নাহলে ফ্রেমে আমাদের ঢুকবে না। কিন্তু যদি একা থাকি, নিজেদের যখন সেলফি তুলি, তখন দেখবে এরকম, তখন কি আমরা এরকম ল্যান্ডস্কেপে তুলি, তখন আমরা পোর্ট্রেটেই দেখবে সেলফি তুলি। হ্যাঁ কি না? তাই তো?
তাহলে আমরা দেখো প্রত্যেকটা লাইফের সাথে আমাদের কিন্তু রিলেট করতে হবে যে জিনিসটা কোথা থেকে এসেছে, তাহলে আমরা কিন্তু 10টা জিনিসের অ্যান্সার করতে পারবো। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে লিখে রাখবেন, ল্যান্ডস্কেপ হলো একটি নির্দিষ্ট প্রাকৃতিক সীমানাযুক্ত স্থলভূমি যেখানে পৃথক পৃথক বাস্তুতন্ত্রকে লক্ষ্য করা যায়। ওকে, যেমন অনেক জায়গার ক্ষেত্রে কি হয় যে কৃষিভূমি থাকে, পুকুর থাকে, পাহাড় থাকে, বনভূমি থাকে, তাদেরকে একসাথে ল্যান্ডস্কেপ বলবো। আবার কোনো কোনো জায়গায় থাকে যেখানে কি হয় যে কোনো কোনো জায়গার মধ্যে থাকে যেগুলো ভূখণ্ডের মধ্যে প্যাচ দেখা যায়, প্যাচ বলা হয় যে তোমরা বলো যে একটা বড় সমুদ্র, ইয়ে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরের মধ্যে পুরোটা কি জল আছে, দেখবে মাঝে মাঝে অনেক দ্বীপও রয়েছে। তাহলে সেই সমস্তগুলোকে একসাথে যখন আমরা নিয়ে যাব, সেটাকে আমরা বলবো একটা ল্যান্ডস্কেপ। তাহলে ল্যান্ডস্কেপের যে উদাহরণ যদি আমরা বলি, তাহলে বলতে পারি দাক্ষিণাত্যের আমাদের যে সাউথ ইন্ডিয়ার যে বিভিন্ন উপদ্বীপ রয়েছে, উপদ্বীপ অঞ্চল, উপদ্বীপ মানে আমরা জানি মধুকৃষ্ণা, দ্বীপ উপদ্বীপের পার্থক্য কি? স্যার চারপাশে মানে জল দিয়ে ঘেরা যে স্থলভূমি সেটা তো দ্বীপ। হুম, দ্বীপ আর উপদ্বীপের পার্থক্য কি? উপদ্বীপ হচ্ছে দিক দ্বীপের ঘেরা মধ্যে যে হলে উপদ্বীপ। ভাগগুলো, বলো। তিন দিক দ্বীপের ঘেরা মধ্যে যে জল। ভাগগুলি থাকে সেটা হচ্ছে উপদ্বীপ, দেখো মানে ছোট ছোট দ্বীপ। শ্রীলঙ্কা, দেখো এই জায়গায় দেখো শ্রীলঙ্কা একটা দ্বীপ, কারণ চারিদিকের জল আছে, তাই তো। আন্দামান নিকোবর এখানে রয়েছে, এটা একটা দ্বীপ বলা হয়। কিন্তু এই যে গুজরাটের যে খাম্বাত আর এই যে এই যে কচ্ছের যে কচ্ছ, এই জায়গায় দেখো তিন দিকে দেখো ল্যান্ড আছে, একদিকে জল আছে। আবার কোনো কোনো সময় দেখবে তিন দিকে জল থাকে, একদিকে ল্যান্ড থাকে, সেইগুলোকে উপদ্বীপ বলা হয়। এই জন্য এখানে খাম্বাত উপসাগর বলা হয়, খাম্বা উপদ্বীপ বলা হয়। তাহলে দ্বীপ আর উপদ্বীপের মধ্যে পার্থক্য এটাই। উপ মানে কি হবে, যে কোনো একটা দিক ডিফারেন্ট হবে, আর দ্বীপ হবে টোটালি চারিদিকে যদি জল থাকে সেটাকে দ্বীপ, দ্বীপ বলবো। ঠিক আছে, সেরকম ভাবে আমরা যে আমাদের যে দাক্ষিণাত্যে সাউথ ইন্ডিয়াতে যে উপদ্বীপ অঞ্চল থাকে, সেটা আমরা কিন্তু একটা উদাহরণ হিসাবে বলতে পারি ল্যান্ডস্কেপের। উদাহরণ লিখে রাখতে পারো ল্যান্ডস্কেপের কাছে খাতায়, যে দাক্ষিণাত্যের বা সাউথ ইন্ডিয়ার উপদ্বীপ অঞ্চল। ওকে, সাউথ ইন্ডিয়ার উপদ্বীপ অঞ্চল ল্যান্ডস্কেপের একটা উদাহরণ। স্যার স্যার হ্যাঁ বলছি বলো। তোমরা ল্যান্ডস্কেপ মানে কি শুধুমাত্র উপদ্বীপই হবে? না, উপদ্বীপ ছাড়াও উপদ্বীপের উদাহরণ দিল। তাহলে ল্যান্ডস্কেপ মানে যেই জায়গাতে বিভিন্ন ধরনের কৃষিভূমি থাকবে, যে যেখানে এগ্রিকালচার ল্যান্ড থাকবে, বিভিন্ন পুকুর থাকবে, বিভিন্ন পাহাড় থাকবে, একসাথে যেই জায়গায় থাকবে সেই জায়গাটাকে বাস্তুতন্ত্র বলবো। মানে আমরা যদি বলি একটা বললাম যে সাপোজ ধরো আমি তোমাদের বলছি, দেখো এটা একটা জায়গা। তো এটা যে জায়গাটার নাম আমি মনে করলাম যে এর নাম এই জায়গাটার নাম হচ্ছে এ। ঠিক আছে, এ একটা জায়গা। এই জায়গাটার মধ্যে এখানে রয়েছে বিভিন্ন পাহাড়, এখানে রয়েছে একটা পুকুর, এখানে এখানে পুকুর রয়েছে, এখানে একটা ল্যান্ড রয়েছে যেখানে চাষবাস করা হয়, এই জায়গায় একটা কমিউনিটি রয়েছে, এই জায়গায় একটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট রয়েছে, তারপর আবার একটা জায়গায় মনে করলাম এই জায়গায় বিভিন্ন ক্যাটেল রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের হচ্ছে গবাদি পশু রাখা শুরু হয়েছে। তাহলে এই যে টোটাল সিস্টেমটা, যার মধ্যে দেখো ডিফারেন্ট টাইপের ভূমিরূপ আছে, এখানে একটা পাহাড় রয়েছে, তাহলে এটা একটা ল্যান্ড, উচ্চভূমি রয়েছে, এখানে একটা সমুদ্র মানে পুকুর রয়েছে, মানে একটা লোল্যান্ড রয়েছে, এখানে একটা সমভূমি রয়েছে, এখানে একটা গেজিং পয়েন্ট রয়েছে। তাহলে বিভিন্ন ধরনের উপরূপ তো আমরা দেখতে পাচ্ছি, ল্যান্ড দেখতে পাচ্ছি, উঁচু ভূমি দেখতে পাচ্ছি, লো ল্যান্ডও দেখতে পাচ্ছি, এদেরকে একসাথে বলবো ল্যান্ডস্কেপ। ব্যাপারটা বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার, সেই এক্সাম্পলটা আবার বলুন, আমার লেখা হয়নি তো। দেখো দাক্ষিণাত্যের যে সাউথ ইন্ডিয়া, দাক্ষিণাত্যের উপদ্বীপীয় অঞ্চল, দক্ষিণাত্যে যে সাউথ ইন্ডিয়া রয়েছে তার উপদ্বীপীয় অঞ্চল, যে কঙ্কন উপকূল হয়, যে বিভিন্ন উপদ্বীপীয় অঞ্চল থাকে, তো যে কঙ্কন উপকূল, মালাবার উপকূল যেগুলো থাকে, সেই কোস্টাল এরিয়ার উপদ্বীপীয় অঞ্চলকে ল্যান্ডস্কেপ বলা হয়। আমরা যদি ইন্ডিয়ার এরকম পোর্শনে দেখতে যাই, যে একদম ইন্ডিয়ার এই যে সাউথ এই পোর্শনটা, এটা হচ্ছে আমাদের কি উপকূল, এই উপকূলটাকে কি বলে, কঙ্কন না করমন্ডল কোনটা? কঙ্কন উপকূল। কঙ্কন কঙ্কন তো স্যার দক্ষিণে। হ্যাঁ, হ্যাঁ, কঙ্কনটা এই জায়গাটা, আর এটাকে কি বলে এই জায়গাটা? মালাবার কোস্ট। করমণ্ডল।
করমণ্ডল ডান দিকেরটা, তামিলনাড়ুটা করমণ্ডল কোস্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ জিওগ্রাফিতে তাহলে দুটো উল্টে যাচ্ছে। ওকে, তাহলে এই যে জায়গা কোস্টাল এরিয়া গুলো, এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপের উদাহরণ। এই দেখবে দেখবে উঁচু জায়গা থেকে এই জায়গায় দেখো, এই জায়গা দিয়ে আমরা জানি যে পূর্বঘাট পর্বতমালা আছে, এই জায়গায় দেখবে পশ্চিমঘাট পর্বতমালা আছে, আবার এখান দিয়ে বিভিন্ন মহানদী কৃষ্ণা কাবেরী সমস্ত আবার এখান থেকে যাচ্ছে। তাহলে এই কারণে এই জায়গাগুলো লো ল্যান্ডেরও ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের প্রপার ল্যান্ডস্কেপের উদাহরণ। ব্যাপারটা বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, এরপর আমরা বায়োম, একটু আগেই বললাম বায়োম সম্পর্কে, যে একটি নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থানে বিভিন্ন জীব সম্প্রদায় বিভিন্ন জীব সম্প্রদায় যদি বসবাস করে, তাহলে তাদেরকে একসাথে আমরা বলবো বায়োম। অর্থাৎ একটা নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থান হবে, অর্থাৎ সেই জায়গাতে শুধুমাত্র গরমই থাকবে, অথবা সেই জায়গাতে শুধু ঠান্ডা থাকবে। যে জায়গার জলবায়ু নির্দিষ্ট রকম, সেখানে যদি বিভিন্ন জীব সম্প্রদায় একসাথে বসবাস করে, সেটাকে আমরা বায়োম বলবো। মানে তার মধ্যে এক্সাম্পল বলতে পারি, যে বায়োমের মধ্যে যে নিরক্ষীয় অঞ্চল যদি বলি, যে নিরক্ষীয় অঞ্চলে দেখো সব সময় তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা থাকে, প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে সেই নিরক্ষীয় অঞ্চলে আমাদের তৈরি হয়েছে কি, আমাদের তৈরি হয়েছে তোমাদের বলো ওই অ্যামাজন অরণ্য। তাহলে অ্যামাজন অরণ্যের মধ্যে শুধু কি সাপ থাকে বা বাঘ থাকে, আরো অনেক কমিউনিটি তার মধ্যে থাকে। তাহলে বিভিন্ন একটা সেই জায়গার জলবায়ু দেখো একই রকম, তাহলে একটা নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থান হবে যেখানে বিভিন্ন জীব সম্প্রদায় একসাথে বসবাস করে একটা বড় পরিবেশ তৈরি করবে, সেটাকে আমরা বায়োম বলবো। তাহলে সেই বায়োমের মধ্যে আমরা জলবায়ুর ভাগগুলো আমরা পরে পড়বো, এই বায়োম সম্পর্কে আমরা ডিটেলসে পরে পড়বো, যেখানে আমরা যে নিরক্ষীয় অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল, কোন জায়গাটাকে কত বলে, একটা 0 ডিগ্রি থেকে 23 ডিগ্রিটাকে আমরা বলি ওই এই অঞ্চল, তোমাদের যে টরিড জোন বলা হয়ে থাকে, যেখানে গরম থাকে। তো এই নিরক্ষীয় অঞ্চল বলো, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে পরে পড়বো, সেখানে আমরা ডিটেলসে আমরা জানবো, জলবায়ু অঞ্চল সম্পর্কে জানবো, সেখানে আমরা ডিটেলস জানবো। এখানে বায়োম সম্পর্কে আমাদের একটা ডেফিনেশন জানা প্রয়োজন, যেটা নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থানে যদি ডিফারেন্ট কমিউনিটির সম্প্রদায় বসবাস করে, তাদেরকে আমরা একসাথে বায়োম বলবো। ওকে, আর জীবমণ্ডল, যেটাকে আমরা বায়োস্ফিয়ার কি বলবো, যে বায়োস্ফিয়ার যেখানে সমস্ত সজীব উপাদান এবং পরিবেশকে একসাথে আমরা জীবমণ্ডল বা বায়োম বলবো। অর্থাৎ জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলবো। অর্থাৎ ডিফারেন্ট টাইপের বায়োম থাকে, যেমন যেই জায়গায় গরম থাকে, প্রচুর হট থাকে, সেটা এক ধরনের বায়োম। যেখানে প্রচুর কোল্ড থাকে, সেটাও এক ধরনের বায়োম। যেখানে টেম্পারেচার ভূমধ্যসাগরীয় হয়, নাতিশীতোষ্ণ হয়, সেটাও একটা বায়োমের মধ্যে পড়ে। এবং এই টোটাল প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানুষ বা সজীব উপাদান বসবাস করছে। এই প্রত্যেকটা বায়োমকে একত্রিত করে আমরা তৈরি করি বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। ওকে, তাদেরকে একত্রিত করে একদম মানে সাপ্রেস করে একসাথে যুক্ত করে আমরা তৈরি করি বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। অর্থাৎ পৃথিবীর সমস্ত সজীব উপাদান এবং পরিবেশকে একত্রিত করে আমরা জীবমণ্ডল গঠিত করি, জীবমণ্ডল বা যেটাকে আমরা বলি বায়োস্ফিয়ার। এবার যদি বলে বায়োস্ফিয়ার কি নিয়ে গঠিত, বিভিন্ন প্রকার বায়োমের সমন্বয়ে বা বিভিন্ন প্রকার বায়োম একসাথে মিলিত হয়ে বায়োস্ফিয়ার গঠন করে। দেখো, যেটা বললাম আজকে টোটালি সবার ক্লিয়ার হয়েছে? বলো, কোনো যদি ডাউট থাকে বলো, ক্লিয়ার করে নাও। আজকে আমাদের এতটাই থাকবে। নেক্সট দিন আমরা পরিবেশ সম্পর্কে, এনভায়রনমেন্ট সম্পর্কে শুরু করব। এতটা দেখো, সবাই প্রত্যেকে আশা করি ক্লাস নোট লিখেছো। যারা লেখনি তারা কিন্তু কি ভুল করেছো পরে বুঝতে পারবে, 1 মাস পরে বুঝতে পারবে। যখন আমরা 2 সপ্তাহ পরে যখন এমসিকিউ তোমাদের মক টেস্ট নেওয়া শুরু করব, তখন দেখবে কি ভুলটা করেছো ক্লাস নোট না নিয়ে। ঠিক আছে? দেখো, যতটা বললাম এর মধ্যে কারো কোনো ডাউট আছে যদি বলো। কারো কোনো ডাউট? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।